ভাই আমাদেরকে ছেড়ে দাও, আমি কোনোদিন এই কাজ করব না, আমরা কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন এরকম কোনো কাজ করব না, আমাদেরকে ছেড়ে দাও, এরকম করো না প্লিজ। হ্যাঁ ভাই, আমি আর এরকম কোনোদিন করব না, আমি কথা দিচ্ছি আর জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না, আমি বাড়ি থেকে বের হবো না, তবু প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। হ্যাঁ। এরকম করে চিৎকার করছে রাফি আর মেহরাব, কিন্তু এদিকে কোনো খেয়াল নেই আবিরের। সে তাকিয়ে আছে উপরের দিকে, তার পোষ্য প্রাণী চিতা বাঘটার দিকে। বাঘটা যেন কয়েক দিনের খিদা পেটে নিয়ে বসে আছে, সামনে যা পাবে তাই সে খেয়ে নেবে, এমন অবস্থা। এই অবস্থায় সে লোক দুইটাকে আবির বেঁধে রেখেছে একটা খাঁচার ভিতরে, আর সেই খাঁচার ভিতরে ছেড়ে দিবে বাঘটাকে। আবির বাঘটার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে দাঁড়িয়ে আছে। আবিরের মাথায় চুলগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, এখন কাঁধ অবধি মাথার চুল দেখতে একদম পাগলের মতো লাগে। গায়ে ছেঁড়া পাড়া কাপড়, এ যেন পুরো এক জঙ্গলে বসবাসকারী মানুষ। আবির তখন লোক দুটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে চিৎকার করে বলে, তোদেরকে ছেড়ে দিব তাই না? তোরা কি ছেড়েছিলি সেই নিষ্পাপ ছোট্ট মেয়েটাকে? যখন তোরা তাকে পাগলের মতন ছেড়ে গেছিলি তখন তো সে চিৎকার করে কান্না করছিল, তোদের পায়ে হাতে ধরেছিল, কিন্তু তোরা তাকে ছেড়ে দিসনি, তাকে একদম ধ্বংস করে দিয়েছিস। তাহলে আমি কেন তোদেরকে ছেড়ে দিব আজকে? এই বাঘের মুখ থেকে তোরা কিভাবে রক্ষা পাস সেটা আমি দেখব। ভাই প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, এই বাঘের সামনে পড়লে আমাদের একটা হাড্ডিও ফিরে পাওয়া যাবে না, তাই প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, তোমার যা প্রয়োজন আমাকে বলো, আমি এনে দিব, তবু আমাদেরকে ছেড়ে দাও। আমার যা প্রয়োজন তা যদি তোরা এনে নিতে পারিস তাহলে আমার বোনকে এনে দে, যাকে তোরা মেরে ফেলেছিস সেই বোনকে তোরা আমার কাছে এনে দে, না হয় তোদেরকে আজ এখানে টুকরো টুকরো করে এই বাঘের মুখে রেখে দেব। কথাটা বলা মাত্র মেহরাব চুপ হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ তারা যে কাজ করেছে তার ফলাফল এটাই হওয়ার কথা ছিল। আবির তখন তার চিতা বাঘটা নিয়ে খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘটা গর্জন দিতে শুরু করে, আর রাফি আর মেহরাব চিৎকার করে কান্না করতে থাকে। আবির তখন বাঘটাকে গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রক, যাও এই দুই শুয়োরের বাচ্চাকে টুকরো টুকরো করে দাও। ওরা যেমন মানুষের শরীরকে টুকরা টুকরা করে দেয় ঠিক তেমন তুমি ওদেরকে টুকরা টুকরা করে দাও, তোমার পেটে চালান করে দাও, আমি তোমার সাথে আছি। বলে এই বাঘটাকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল, আর খাঁচার ভিতর বাঘটা ঢোকা মাত্রই লাফ দিয়ে পড়ল গিয়ে মেহরাবের মুখের উপর। মেহরাবের মুখ থেকে রক্ত পড়তে শুরু করলো। আবির হাসছে, রাফি বের হওয়ার জন্য চিৎকার করছে আর কান্না করছে, কিন্তু আবির সেই কান্না দেখে হু হু করে হেসেই যাচ্ছে। এক পর্যায়ে বাঘটা মেহরাবের মুখের উপর একটা আঁচড় দিয়ে মেহরাব সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে, আর বাঘটা তার মাথার কাছে একটা কামড় দেয়, যার ফলে মেহরাবের মাথার অর্ধেক প্রায় খাওয়া শেষ হয়ে যায়। এবার রাফির পালা। বাঘটা দৌড়ে রাফিকে ধরতে চায়। রাফি খাঁচার এদিক সেদিক দৌড়াচ্ছে, কিন্তু একটা খাঁচার ভিতর একটা চিতা বাঘের সাথে দৌড়ানো কি এত সহজ? বাঘটা রাফিকে ধরে ফেলে এবং রাফি চিৎকার করে কান্না করছিল। তখন আবির হাসতে হাসতে মনে মনে বলে, তোরা তো সাধারণ এক কর্মচারী, কিন্তু তোরা কি জানিস তোদের কত ভয়ঙ্করভাবে মেরেছি? এর চেয়ে শতগুণ ভয়ঙ্করভাবে মারব তোদের বসকে, যে আমার বোনকে একদম শুরু থেকে শেষ করে দিয়েছিল, আমার কলেজে টুকরো বোনকে। আজও আমার বোনের কথা মনে হলে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমি চোখ বন্ধ করলেই আমার বোনের সে হাসি মুখ দেখতে পাই। আমার বোনের জন্মদিনে তোরা এত বড় একটা ক্ষতি করলি, তোদের কোনো ক্ষমা নেই। এই আবির যতদিন বেঁচে আছে তোরা ধ্বংস হয়ে যাবি। বলেই আবির কান্না করতে থাকে। দৌড়ে চলে যায় জঙ্গলের সেই পুরনো বাড়ির একটা রুমে, যেখানে সে এখন বর্তমানে অবস্থান করছে। সেখানে গিয়ে তার বোনের ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে। আসলে আমাদের জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয় আমাদেরকে, যে ঘটনার সম্মুখীন আমরা কোনো দিনও হতে চাই না। ঠিক তেমনই একটা ঘটনার সম্মুখীন হয়েছে আবির। সে হয়তো কোনো দিনও চিন্তা করেনি এমন একটা ঘটনা তার জীবনে ঘটে যাবে। এসব পুরো জানতে হলে যেতে হবে 2 বছর আগের ঘটনায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে টেবিলে যেতেই দেখে ব্রেকফাস্ট রেডি। আবির অবাক হয়ে গেল। তার বাড়িতে তো
তার এমন কেউ নেই যে তাকে ব্রেকফাস্ট রেডি করে দিবে। তার মানে কি তার একমাত্র বোন রেডি করেছে? আবিরে বাবা মারা গেছেন প্রায় 3 বছর আগে। বাবা মারা যাওয়ার সময় আবির অনেক কান্না করেছিল। তখন তার বাবা তাকে ডেকে নিয়ে গিয়ে বলেন, বাবা, আমি চলে যাচ্ছি আমাদের সব ছেড়ে। তোমাদের বড় হওয়া দেখা হলো না। তুমি এক কাজ করো, তুমি পরিবারের বড় ছেলে, তোমার একটা ছোট বোন আছে। তুমি সবসময় তোমার বোনকে দেখে রাখবে। তোমার বোন যেন কোনোদিন তার বাবা মায়ের অভাব বুঝতে না পারে, এমনভাবে তাকে রাখবে, কোনোদিন তাকে কষ্ট দিবে না। সেদিন আবির তার হাত ছুঁয়ে কসম করেছিল তার বোনকে কোনোদিন কষ্ট দিবে না। সেই হাত এখনও বেঁচে আছে তার বোনের উপরে। এরপর আবির ব্রেকফাস্টে ফেলে গিয়ে তার বোনকে ডাকতে থাকে। আদিবা, আদিবা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আদিবা তখন কোমরে ওড়না পেঁচিয়ে ব্রেকফাস্ট টেবিলের দিকে আসতে থাকে। আবির এটা দেখে মুচকি মুচকি হাসছে। তার বোন এত বড় হয়ে গেছে, সে এখন রান্নাঘরে রান্না করবে। আবির তখন তার বোনের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আদিবা, তোমাকে কে বলেছে তুমি রান্না করবে? আমি রান্না করতাম উঠেই। তুমি কেন রান্না করতে গেলে? যদি তোমার হাত পড়ে যেত তাহলে কি হতো? আরে ভাই, আমি এখনো কি বাচ্চা আছি নাকি? আমি এখন অনেক বড় হয়ে গেছি। তুমি এখন আমাকে সেই ছোট্টটি ভাবো। আমি কি কোনো কাজ করতে পারি না? আমি তোমার জন্য রান্না করেছি। এটা তো মেয়েদের কাজ, তুমি কেন রান্না করবে? মেয়েদের হোক বা ছেলেদের, এটা কোনো বিষয় নাই। আমি তোমাকে কোনো কাজ করতে দিব না। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো বোন? আদিবা তখন আবিরের কাছে এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলেন, আমাকে যদি কাজ করা থেকে আটকাতে চাও তাহলে একটা বিয়ে করে নাও। কেননা পড়াশোনা শেষ করে তো এখন চাকরি করতেছ, তবুও বিয়ে করে নাও। কেননা আমারও তো ভাবি ডাকতে ইচ্ছে করে, তাই না? তাহলে তুমিও শুনে রাখো, যদি তুমি বিয়ে না করো তাহলে আমি কাজ করব। তুমি আমাকে পারলে আটকে দেখাও। আদিবা তখন মুচকি হেসে আবিরের পাশে বসে। আবির আদিবাকে প্রতিদিন খাইয়ে দেয়। আজকেও তার ব্যতিক্রম হলো না। আবির আদিবাকে খাইয়ে দিতে দিতে বলল, বোন, আর মাত্র 1 সপ্তাহ পরেই তো তোর জন্মদিন। তুই এই জন্মদিনে কি উপহার চাস বল? তুই যেটা চাইবি ভাইয়া তোকে সেটাই এনে দিব। তুই কি চাস বল? যদি তোমার আমাকে গিফট দিতেই হয় তাহলে একটা ভাবি এনে গিফট করে দাও, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি তার সাথে বসে বসে গল্প করতে পারবো। তুমি অফিসে যাওয়ার পর আমি সারাদিন একা বসায় থাকি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আমি 2 মাসের মধ্যেই বিয়ে করব। তুই কোনো টেনশন করিস না। আদিবা তখন আবিরের কথায় অনেক খুশি হয়ে যায়। এরপর 2 ভাই বোন খাওয়া দাওয়া করে আবির নিজের বাইকটা বের করে আদিবাকে ডাকতে থাকে। আদিবা স্কুল ড্রেস পরে চলে এসেছে। এরপর আবির আদিবাকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যায় এবং এটা তার প্রতিদিনের রুটিন। আবির সকালে আদিবাকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। এরপর বিকালে আদিবা একা একাই বাসায় ফিরে। আজকে বিকালে আদিবা যখন বাইরে দিয়ে বাড়ি ফিরছিল তখন সাকিব, মেহরাব, রাফি আর অনেক বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তারা আদিবাকে দেখেই মুখ দিয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে শুরু করে, যেটা আদিবার একদম ভালো লাগছিল না। এরপর তারা আদিবার সামনে এসে বলে, কি ব্যাপার মামুনি, আমরা যে তোমার জন্য এখানে প্রতিদিন বসে থাকি, আমাদের কি তোমার চোখে লাগে না? তুমি আমাদেরকে না জিজ্ঞেস করে এই পথ দিয়ে চলে যাচ্ছ। বলেছি না এখান দিয়ে যেতে হলে আমাদের পারমিশন লাগে। তুমি আমাদের পারমিশন নেওনি কেন? আদিবা তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কান্না করে দিবে এমন অবস্থা। প্রায় প্রতিদিনই তারা এরকম করে, কিন্তু আদিবা তার ভাইকে এসব বলে না, কারণ সে চায় না তার ভাই এসব ঝামেলায় পড়ুক। এই ছেলেগুলো অনেক খারাপ, যে কোনো সময় যে কোনো কাজ করে দিতে পারে। তাই সে চায় না তার ভাইকে ঝামেলায় ফেলতে, তার ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিতে। সেই জন্য সে চুপচাপ এসব সহ্য করে নিচ্ছে। তখন সাকিব আদিবার হাত ধরে টান দিয়ে বলে, কি হলো? রকিজা বলল তাকে তোমার কানে যায়নি? এই রাস্তা দিয়ে যেতে হলে প্রতিদিন আমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যেতে হবে, কারণ এই রাস্তা হলো আমাদের। এই রাস্তা দিয়ে যেতে হলে আমাদের পারমিশন লাগবে, বুঝতে পারছো তুমি? দেখেন ভাইয়া, আমার ভাই বাড়িতে অপেক্ষা করবে আমার জন্য। আমাকে এখন বাসায় ফিরে যেতে হবে। প্লিজ আমার সাথে এরকম করবেন না। আপনারা তো জানেন
আমার বাবা মা নেই, আমার একমাত্র ভাই আছে, আর কেউ নেই পৃথিবীতে। আপনারা কেন আমার সাথে এরকম করেন? ও তাহলে কি তোমার একা লাগে, তাই না? চলো আমাদের সাথে চলো, আজকে তোমার একাকিত্ব দূর করে দিব, আর কোনোদিন তোমার একা লাগবে না। অনিকের এই বাজে কথাটা শুনে আদিবা চিৎকার করে কান্না করে দেয়। তখন আশেপাশের কিছু মানুষ এদিকে আসতে শুরু করে। তখন তারা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় ফিরে ফিরে তাকাচ্ছিল আদিবার দিকে। এই দৃষ্টি বড্ড ভয়ঙ্কর। আদিবা এই দৃষ্টির মানে বুঝতে পারছিল, কিন্তু কিছুই করার নেই। আদিবা তখন নিজের বাসায় ফিরে আসে। বাসায় ফিরে নিজের রুমে গিয়ে কান্না করতে শুরু করে। তার কান্না যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখনও আবির বাসায় ফেরেনি। না হলে তার কান্না দেখে হয়তো পাগল হয়ে যেত। আদিবার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। সন্ধ্যার দিকে আবির বাসায় ফিরে যখন আদিবাকে খুঁজে না পায়, তখন আদিবা রুমে যায়। আদিবা অসময়ে ঘুমিয়ে আছে কেন? তখন সে আদিবার মাথায় হাত দিতেই আদিবা আবিরের দিকে ফিরে তাকায়। আদিবার চোখ মুখ ফোলা দেখে পাগলের মতো আবির আদিবাকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? তুই কান্না করছিলি তাই না? বল, কি জন্য কান্না করছিলি? ভাইয়াকে বল, তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে, আমি ওর জান নিয়ে নিব। আদিবা আবিরের এরকম পাগলামি দেখে অবাক হয়ে যায়। এরপর নিজের ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আবির তখন আরো পাগল হয়ে যায়। তখন আদিবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলে, বোন, তোর কি হয়েছে আমাকে বলবি না? তোকে কে কি বলেছে? তোর বাইরে কোনো সমস্যা হয়েছে? আমাকে বল, আমি গিয়ে কথা বলবো। না ভাইয়া, আমার কোনো সমস্যা হয়নি, হালকা মাথা ব্যথা করছে, যা সেই জন্য শুয়েছিলাম। তুমি এরকম পাগলামি করছো কেন? দেখেই কান্না করছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না ভাইয়া? আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বোন। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার বেঁচে থাকা আর মরে যাওয়া সবকিছু তোর উপর নির্ভরশীল। তুই যদি ভালো থাকতে পারিস, আমি ভালো থাকবো। তুই কান্না করলে আমার একদম ভালো লাগে না। আমি ডাক্তার ডেকে আনছি। তোর মাথা ব্যথা করলেই আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার এসে তোকে দেখে যাবে। এই ভাইয়া, তুমি কি পাগল নাকি? সাধারণ মাথা ব্যথা হয়েছে, তার জন্য কেউ ডাক্তার নিয়ে আসে? আমার কিছুই হয়নি। তুমি চলো, আমার অনেক খিদে পেয়েছে, আমি এখন খাবার খাবো। ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আবির তখন কিছু না বলে নিজের বোনকে ধরে ধরে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। এরপর তারা দুজন খাওয়া দাওয়া করে আসলো। জীবনের কিছু মুহূর্তে আমরা এমন একটা পজিশনে এসে পড়ি, তখন আমরা বুঝতে পারি আমাদের সম্পর্কগুলোর মানে। আসলে ভাই বোনের সম্পর্ক যে কতটা মধুর, সেটা শুধুমাত্র ভাই বোন বুঝতে পারে। সারাক্ষণ দুষ্টুমি আর মারামারির ভিতরেও যে একটা মানুষ আরেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, সেটা যদি দেখতে চান তাহলে ভাই বোনের সম্পর্ক দেখতে পারেন। ভাই বোনের সম্পর্কের ভিতর কোনো চাওয়া পাওয়া থাকে না, একজনের প্রতি আরেকজনের নিঃস্বার্থ ভালোবাসা থাকে, কিন্তু সেটা অপ্রকাশিত থাকে। কারোর সামনে কেউ প্রকাশ করতে চায় না সে কতটা ভালোবাসে, আর যদি প্রকাশ করে ফেলে কিন্তু সেই অনুভূতির ধারা প্রকাশ করতে পারে না যে সে কতটা ভালোবাসে। যদি ভালোবাসা এরকম হতো, প্রকাশ করে বা কোনো ভাষার সাহায্যে মানুষকে বোঝানো যেত, তাহলে হয়তো ভাই তার বোনের প্রতি ভালোবাসা কতটুকু সেটা প্রকাশ করতে পারত। ছেলেরা ভালোবাসার প্রত্যেকটা অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারে না বলেই অনেক ছেলের ভালোবাসা অবহেলায় পড়ে থাকে। সেই রকমভাবেই এখন আবিরের ভালোবাসা সে কোনোভাবে প্রকাশ করতে পারছে না সে তার বোনকে কতটা ভালোবাসে। এরপর বোনকে নিয়ে এসে ধরে শুয়ে নিজের পাশে দাঁড়িয়ে থাকে। তখন আদিবা তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কি হলো ভাইয়া, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি শুয়ে পড়েছি, যাও, সারাদিন অফিস থেকে এসেছো, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। আমার ভালো লাগছে না বোন তোকে এরকম দেখে। আমি কিভাবে নিজের রুমে গিয়ে শোবো? তুই ঘুমিয়ে পড়, আমি এরপর গিয়ে শুয়ে পড়বো। আমি বললাম না আমি ভালো আছি, তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। তাড়াতাড়ি নিজের রুমে যাও, গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কোনো অসুবিধা হলেই তুই আমাকে তাড়াতাড়ি ডেকে দিবি। আমি কিন্তু ঘুমাবো না, তোর অপেক্ষা করব। তোর কোনো সমস্যা হলেই ভাইয়াকে ডাকতে ভুলবি না।
বলে আবির নিজের রুমে চলে গেল। ওদিকে মেহরাব, রাফি, অনেক, সাকিব চারজন মিলে প্ল্যান করছে কিভাবে আদিবাকে শেষ করে দেওয়া যায়। তারা অনেক দিন ধরে আদিবার পিছে পড়ে আছে, কিন্তু আদিবা তাদেরকে একদম পাত্তাই দেয় না, সব সময় তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। তখন সাকিব বলে, তোরা আমার সাথে থাকলে আমি ওই মেয়েটাকে একদম শেষ করে দিব। ওকে আমার ইউজ করব। যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন ওই মেয়েকে আমরা একদম শেষ করে দিব। এরপর আমরা শান্ত হব। এর আগে আমি শান্ত হতে পারছি না। এই মেয়েটা আমাদের সামনে এসে তেজ দেখায়। সাকিবের সামনে তেজ দেখিয়ে কোনো মেয়ে বাঁচতে পারে না। সাকিব, আমার মনে হচ্ছে এটা ঠিক না, মেয়েটাকে ছেড়ে দেওয়া উচিত। মেয়েটার বয়স অনেক কম। এখন যদি আমরা মেয়েটার সাথে এইরকম করি তাহলে মেয়েটা হয়তো মারা যাবে। মেয়েটাকে এখন ছেড়ে দেওয়া উচিত। পরবর্তী সময় যদি তাকে সময় পাই তাহলে তার পিছিয়ে ঘুরব। এখন এই মেয়েটাকে ছেড়ে দেওয়া উচিত। মেয়েটা এতিম, বাবা মা নেই। আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। তোমরা মেয়েটাকে ছেড়ে দাও, আমরা অন্য মেয়েদের পিছনে ঘুরি। এই মেয়েটাকে ছেড়ে দেওয়াই ভালো। তার ভাই অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করেছে। আমরা যদি এখন মেয়েটার কিছু করে ফেলি তাহলে ওর ভাইটা মারা যাবে। আমারও কিছুটা কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। তোরা দেখছি এখন দয়ার সাগর হয়ে গেছিস। এরকম করলে কিভাবে চলবে? আমাদের ইচ্ছা যখন জাগবে মেয়েটাকে আমরা ব্যবহার করব। তাহলে মেয়েটাকে আমরা ব্যবহার করে তারপর শান্ত হব। আমারও ইচ্ছা, তাই আমি চাই ওই মেয়েটাকে একদম শেষ করে দিতে। ওই মেয়েটাকে দেখেছিস, একবার দেখলে শরীরের মধ্যে আলাদা একটা জোশ চলে আসে। সাকিব অনেকদের একটা বড় গ্যাং আছে। তারা বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজকর্ম করে বেড়ায়, যার মূলে রয়েছে অনেক আর সাকিব। নতুন করে যুক্ত হয়েছে রাফি আর মেহরাব, তাই তারা কিছুটা ভয় পায় ভয়ঙ্কর কাজগুলো করতে। সেই জন্য তারা এখন না করতেছে, কিন্তু বাকি দুজন এসব কাজ করে অভ্যস্ত, তাই তারা চাচ্ছে এই কাজটা করতে। ওদিকে আদিবা রুমে বসে বসে চিন্তা করছে আর মনে মনে বলতেছে, আমি আমি এখন ভাইয়াকে কিভাবে বলবো আমার এই সমস্যার কথা? ভাইয়াকে বললে তো ভাইয়া অনেক চিন্তা করবে, কিন্তু ওই ছেলেগুলো অত্যাচার তো দিন দিন বেড়েই চলেছে। তাদের কথা ভাইয়াকে কিভাবে বলবো? ভাইয়া হয়তো এটা শোনার পর প্রায় ওদেরকে মারতে চলে যাবে। আর ওরা যেরকম সন্ত্রাসীর গ্রুপ, তাতে আমার ভাইয়াকে ওরা মেরে ফেলবে। আমি চাই না আমার ভাইয়ার কিছু হোক। আমি এসব সহ্য করতে চাই, হয়তো ওরা বাদ দিয়ে দেবে। এসব চিন্তা করতে করতে আদিবা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই আবির কাজে বেরিয়ে যায়। আদিবাকে নিয়ে আদিবাকে স্কুলে দিয়ে সে চলে যায় তার অফিসে। গিয়ে নিজের বোনের জন্য কি গিফট কিনবে সে চিন্তা করতে থাকে। এদিকে স্কুল ছুটি হওয়ার পর যেই আদিবা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, তখনই সাকিব এসে তার সামনে দাঁড়ায়। আজকে তার সাথে ছেলেগুলো তার কাছে নেই। তখন একটু বাদেই অনেক চলে আসে। আদিবা তাদেরকে দেখেই ভয় পেয়ে যায়। আজকে তাদের মুখের দিকে তাকাতে অন্যরকম একটা ভয় কাজ করছে। আজকে তাদের মনে কি আছে সেটা আদিবা জানে না। সাকিব তখন আদিবার সামনে দাঁড়িয়ে বলেন, আদিবা, তোমাকে আমি এতদিন থেকে বলছি তুমি আমাদের সাথে একদিন চলো, কিন্তু তুমি রাজি হচ্ছ না। পরে কিন্তু আমরা যখন এটাকে করব তখন বুঝতে পারবে। তুমি বুঝতে পারছো না তোমার কি হবে। তাই ভালোই ভালোই বলছি একদিন আমাদের সাথে চলো পার্টিতে, সেখানে আমরা মজা করব। এরপর তোমাকে ছেড়ে দেব, কেউ কিছু জানতে পারবে না। আদিবা ছোট হলে কি হবে, তার আত্মসম্মান বোধ ভালোই আছে, সেজন্য সে রেগে যায়। গিয়ে সাকিবের গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। তখন অনেক এসে আদিবার হাত ধরে টানতে টানতে গেলেন, এ মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার বন্ধুর গায়ে হাত তোলার? আজ পর্যন্ত এমন কোনো মানুষ বের হয়নি যে আমাদের গায়ে হাত তুলবে, কিন্তু তুই সাধারণ একটা মেয়ে হয়ে আমার বন্ধুর গায়ে হাত তুলছিস। তোকে একদম শেষ করে দেব। আজকে চল আমাদের সাথে। বন্ধু, আজকে ছেড়ে দে, ওকে একটু টাইম দে। ও যদি বুঝতে চায় তাহলে বুঝে নিক, কিন্তু যদি সময়ের বাইরে চলে যায় তাহলে কিন্তু আমরা অ্যাটাক করব। তখন সে বুঝতে পারবে সে কি হবে। কিন্তু এখন ও রাজি হচ্ছে না, তখন দেখবি এমনিতেই রাজি হবে। আদিবাকে প্রায় ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় সাকিব আর অনিক। এভাবে চলতে চলতে প্রায় 5 দিন চলে যায়। আদিবার জন্মদিন আগামীকাল, সেই জন্য
আবির বসে বসে চিন্তা করতে থাকে তার বোনকে কি গিফট দেওয়া যায়। সে তার বেতনের টাকা পাওয়ার পরপরই নিজের বোনের জন্য সুন্দর করে একটা চেইন বানায়। পুরো চেইনটা সোনার মাঝখানে একটা হীরার পাথর বসানো। সেই চেইনটা তার বোনকে গিফট করবে। ভাই বোন মিলে কেক কাটবে। তাই তারা একটা কেকের অর্ডার দিয়ে বাড়ি ফিরে। পরের দিন আদিবা যখন স্কুল থেকে বের হয় তখন হঠাৎ করে একটা কালো গাড়ি এসে তাকে গাড়িতে তুলে নিল। সে অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় সে একটা রুমের মধ্যে বন্দি অবস্থায় পড়ে আছে। তার গায়ের ওড়নাটা এখন আর নেই। আদিবা উঠে চিৎকার করে কান্না করতে থাকে। আমাকে কে এখানে এনেছে? আমি এখন কোথায় আছি ভাইয়া? তুমি কোথায়? তুমি আমাকে বাঁচাও। কে আমাকে এখানে ধরে এনেছে? আমাকে এখানে ধরে আনার কারণ কি? বলে সে কান্না করছে আর দরজায় থাপ্পড় দিতে শুরু করেছে, কিন্তু দরজা কেউ খুলছে না। সে তার ওড়নাটাও খুঁজে পাচ্ছে না। এখন এভাবে সে কতক্ষণ বসে থাকবে? ওদিকে আবির বাড়িতে ফিরে সন্ধ্যার দিকে হাতে করে একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে আসে বোনকে দেওয়ার জন্য, কিন্তু বাসায় এসে আদিবাকে খুঁজে পায় না। আবির নিজের বোনকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাদের কাছে যত আত্মীয় ছিল সবাইকে কল করে ফেলেছে, স্কুলে গিয়েছে, কিন্তু আদিবা সেই বিকালে স্কুল থেকে ফিরে গিয়েছে। এখন আবির কি করবে কিছুই বুঝতে পারছে না। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে দৌড়ে থানায় যায়। গিয়ে পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলে। পুলিশ তখন আবিরকে বলে, আচ্ছা মিস্টার আবির, আপনি বাসায় যান, আমি দেখছি আপনার বোনকে কোথায় পাওয়া যায়। আমরা খোঁজার চেষ্টা করছি, আপনি কোনো চিন্তা করবেন না, নিজের বাসায় ফিরে যান। আপনি এটা কিভাবে বললেন ইন্সপেক্টর? আমি বাসায় ফিরে যাব মানে? আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না, আর আমি বাসায় ফিরে কিভাবে বসে থাকবো? আপনি আমার সাথে চলেন, আমিও আপনার সাথে খুঁজতে বের হব। আপনি কিন্তু বেশি টেনশন করছেন। আপনি এত টেনশন করবেন না মিস্টার আবির, আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। আমরা দেখছি কি করা যায়। আমি নিজের বাসায় ফিরে যেতে পারবো না। আমাকে এখন নিজের বোনকে খুঁজে পেতে হবে। আমার বোনের কাছে হয়ে গেলে আমি বাঁচবো না। ওর জন্মদিন আগামীকাল। আমরা আজকে সবকিছু অর্ডার করে কালকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আজকে আমার বোনটা কোথায় গেল? আবির কান্না করতে করতে বুক বাসিয়ে ফেলছে, কিন্তু এখন আদিবাকে কোথায় খুঁজে পাবে? তখন সে বাসায় গিয়ে আদিবার যত ফ্রেন্ডের নাম্বার ছিল সবাইকে কল করে আদিবার ফটোটা দিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলে, বোন, তুই কোথায় গেলে আমাকে ছেড়ে? আমি তোকে খুঁজে পাচ্ছি না কেন? তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। আমি তো আম্মু আব্বুকে কথা দিয়েছি তোকে দেখে রাখবো, তাহলে এখন তোকে আমি কোথায় খুঁজবো? তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন বোন? তুই ফিরে আয়, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তুই যদি না ফিরে আসিস তাহলে আমি মরে যাব। আবির তখন বাড়ি থেকে বেরিয়ে আবার খুঁজতে শুরু করে। রাস্তায় রাস্তায় ঘুরছে। ওদিকে আদিবা কান্না করেই যাচ্ছে। হঠাৎ করে দরজাটা খুলে যায়। আদিবা ভয়ে ভরা দৃষ্টি নিয়ে বাইরের দিকে তাকায়। তখন দেখে সাকিব আর অনিক প্রবেশ করছে। একটু পরে মেহরাব আর রাফিও প্রবেশ করলো। কি বলছিলাম আদিবা, তুমি আমাদের কথা মেনে নাও, কিন্তু তুমি আমাদের কথা মানলে না। এখন দেখো তোমার কি অবস্থা হয়। তোমাকে একদিন বলছি তুমি আমাদের সাথে যদি চলে আসার জন্য রাজি হয়ে যেতে, তাহলে আজকে এই দিনটা তোমাকে দেখতে হতো না। এখন তোমার সাথে কত ভয়ঙ্কর একটা কাজ হবে তুমি বুঝতে পারছো? দোস্ত, তুই এখানে দাঁড়িয়ে কথা বলছিস? আমার তো আর সইতেছে না। আমি এখনই ওর উপর ঝাঁপিয়ে পড়তেছি। তোমরা আরেকবার ভেবে দেখো, এত ছোট মেয়েটাকে এভাবে নির্যাতন করে মেয়েটা মারা যেতে পারে। পরে কিন্তু আমরা ফেসে যাব। এই ছেলে যদি ইচ্ছা না থাকে তাহলে তুই আমাদের সাথে চলে যেতে পারো, কিন্তু আমাদের সাথে থাকতে হলে এভাবে থাকতে হবে। আমরা এই মেয়েটাকে শেষ করে দিব। সাকিবের চিৎকারে মেহরাব আর রাফি চুপ হয়ে যায়। তারাও সায় দিতে থাকে। একে একে তারা ধাক্কা দিয়ে আদিবাকে বিছানায় ফেলে দেয়। আদিবা তখন কি করবে বুঝতে না পারে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়ে উঠে সাকিবের পায়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলে, ভাইয়া, আপনি তো আমার ভাইয়ের মতো, এরকম করবেন না। আমার সাথে আমার জীবনটা শেষ করে দিবেন না। আমার ভাই মারা যাবে। এরকম করলে আমি আর আমার ভাই সারা পৃথিবীতে আমাদের আর কেউ নেই। আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। সে যদি এসব জানতে পারে তাহলে সে নিজেকে শেষ করে দিবে। প্লিজ
আমার ভাইয়ের জীবন আপনার কাছে ভিক্ষা চাইছি। সাকিব কোনো কথা না বলে পা দিয়ে ধাক্কা মারে আদিবাকে। আদিবা আবার মাটিতে উল্টে পড়ে, মাথা অনেকটা কেটে গেছে, কিন্তু তার নৃশংসভাবে তার উপরে একে একে অত্যাচার চালাতে থাকে। তখন অত্যাচার শেষ করে সবাই ক্লান্ত হয়ে পড়ে। তখন মেহরাব ভয় পেয়ে যায়। মেয়েটাকে তোমরা একই অবস্থা করেছো, এখন যদি ওকে আমরা ছেড়ে দেই তাহলে মারা যাবে, এরপর আমরা পুলিশের কাছে ফেঁসে যাব। এখন আমরা কি করব? আদিবা তখন পড়ে আছে, তার হুঁশ নেই, পড়ে আছে একদম মরার মতো। সাকিব, আমার মনে হয় মেয়েটাকে মেরে ফেলা উচিত। ওকে যদি এভাবে ছেড়ে দিই তাহলে ঝামেলা হতে পারে। মেহরাব ঠিকই কথা বলছে, এখন ওকে শেষ করে দেব, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তাহলে দেরি করছিস কেন? মেরে ফেল। তখনই তারা চারজন মিলে আদিবার গলা ছুরি দিয়ে কেটে দেয়। আদিবা কিছুই বুঝতে পারে না, তার যে মৃত্যু হয়েছে সেটা হয়তো সে বুঝতেও পারছে না। তার গলা কেটে তারা ফেলে রাখে। ওদিকে পুলিশের এদিকে খুঁজে মরছে, অন্যদিকে আবির খুঁজতেছে। আবির আদিবার বান্ধবীর কাছ থেকে এই বিষয়টা জানতে পারে। তখন আবির তার বিভিন্ন বন্ধু বান্ধবদের সাহায্য নিয়ে সাকিবের আস্তানা খুঁজে পায়। তখন সাকিবের আস্তানায় এসে যখন দরজা ধাক্কা দিতে থাকে, তখন দরজা প্রায় ভেঙে ভিতরে ঢুকে যায়। নিজের বোনের এমন অবস্থা দেখে আবির পাথর হয়ে যায়। পাগলের মতো চারজনকে মারতে শুরু করে, কিন্তু তারা চারজনের সাথে একা সে পেরে উঠতে না। সাকিব ধাক্কা দিয়ে আবিরকে ফেলে দেয়। এরপর তারা চারজন সেখান থেকে পালিয়ে যায়। আবির সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে, নিজের বোনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে বলে, বোন, তোর সাথে এমন একটা ঘটনা হয়ে গেল, তুই আমাকে জানাতে পারলি না একটা বারও। এখন তোর এমন অবস্থা হয়েছে, আমি তোর দিকে তাকাতেও পারছি না বোন। আমি তো মরে যাব তোর এই অবস্থার জন্য। যারা দায়ী, তোর এই মৃত শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওদের কাউকে আমি ছাড়বো না। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেও ভাবতে পারবে না। কিন্তু আমার বাবা মা, আমি তাদের কথা দিয়েছিলাম, কিন্তু তোকে বাঁচাতে পারলাম না। আবির তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে কান্না করতে করতে লাশ নিয়ে বাসায় ফিরে যায়। বাসায় ফিরে এসে আরো বেশি কান্না করতে শুরু করে, কারণ সে তার মা বাবাকে দেওয়া কথা রাখতে পারেনি, এজন্য তার আরো বেশি কান্না পাচ্ছে। আসলে আমাদের জীবনে এমন মুহূর্ত যদি আসে তাহলে সেটা সত্যিই অনেক কষ্টকর। আবির তখন চিৎকার করে কান্না করতে করতে তার বোনের ছবি নিয়ে পুলিশ স্টেশনের দিকে যায়, কারণ সে এখন তাদের বিরুদ্ধে মামলা করবে। সে পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ অফিসারকে বলে, অফিসার প্লিজ, আমার বোনের খুনিদের শাস্তি দিন। 4টা ছেলে মিলে আমার নিষ্পাপ বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছে, ওদেরকে ফাঁসি দেন। আমি ওদের নাম বলছি আপনাকে। মিস্টার আবির, আপনি শান্ত হন। আপনার বোনকে কে খুন করছে সেটা আমাদের তদন্ত করতে দিন। আপনি একটু শান্ত হন। আমি শান্ত হতে পারবো না অফিসার, আমার বোনকে খুন করে ফেলেছে, বুঝতে পারছেন না? আমার জীবনে বাঁচার একমাত্র অবলম্বন, আমার সবকিছু আমার বোন। আমার সেই বোনকে ওরা মেরে ফেলেছে, ওদেরকে আমি শান্তিতে থাকতে দিতে পারবো না। ওরা 4 জন, ওদের সবাইকে আমি চিনি। আপনি আমার সাথে চলুন, ওদের অ্যারেস্ট করবেন। মিস্টার আবির, আপনি সবকিছুই একটা নিয়ম কানুন আছে। আপনি বললেই তো ওদেরকে অ্যারেস্ট করা সম্ভব না। ওদের বিরুদ্ধে প্রমাণ, সাক্ষী সবকিছুই প্রয়োজন আছে। আমি আপনার সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি, আমি নিজে চোখে দেখেছি ওদেরকে। এরপরও কি আপনার আরো প্রমাণ লাগবে? দেখুন মিস্টার আবির, এখানে প্রমাণের বিষয় আছে। আপনি সাক্ষী দিলেই তো হবে না, আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আপনার বোনকে ওরা মেরে ফেলছে। ওদের প্রমাণ ছাড়া আমি অ্যারেস্ট করতে পারি না। ওদের বিরুদ্ধে আপনার কাছে কি প্রমাণ আছে? অফিসার, আমার বোন মারা গেছে, আমার বোনের হত্যা হয়েছে। আমি এখন আপনাকে কিভাবে প্রমাণ দিব? আপনি ওদেরকে অ্যারেস্ট করুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখুন, আপনি কিন্তু বেয়াদবি করছেন আমাদের সামনে এসে। সব কিছু নিয়ম কানুন আছে। আপনি মামলা করে যান, আমরা এরপর তদন্ত করব। আস্তে আস্তে ওদেরকে ধরে ফেলবো। আবির তখন অনেক রেগে যায়। সে রেগে গিয়ে কি করেছে বুঝতে পারেনি। পুলিশ অফিসারের গলাটা চেপে ধরে। তখন পুলিশ অফিসার তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে ধাক্কা দিয়ে বলে, এই ছেলে, তুমি কি করছো? তুমি বুঝতে পারছো না একজন কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার মতো অপরাধ করছো? তোমার বোনের খুনিদের শাস্তি দেওয়ার আগে তোমাকে পুলিশের হেফাজতে নিয়ে আসা দরকার।
অফিসার, শেষবারের মতন বলছি আমার সাথে চলুন। আমার বোনের খুনিদের আমি চিনি, ওদেরকে শাস্তি দিতে হবে। যদি আপনি আমার সাথে না চলেন তাহলে কিন্তু এখানে আপনাকে খুন করে ফেলবো। তোমার তো সাহস কম না? তুই থানায় এসে পুলিশের অফিসারকে খুনের হুমকি দাও? যাও, তোমার বোনের খুনিদেরকে আমরা ধরবো না, পারলে কিছু করে দেখাও। কথাটা বলতে দেরি হয়, আবির পুলিশ অফিসারকে ধাক্কা দিতে দেরি হয়নি। পুলিশ অফিসার সিটকে গিয়ে পড়ে, তখন 2-3 জন পুলিশ অফিসার তাকে ধরতে আসে। কিন্তু এর মধ্যে আবির পুলিশ অফিসারের পকেট থেকে তার বন্দুকটা বের করে পুলিশ অফিসারের মাথায় গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। তখন সব পুলিশ এসে তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। আবির বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। রাগের মাথায় তখন কয়েকজন পুলিশ অফিসার তাকে ধরার জন্য তার পিছে পিছে দৌড়াতে থাকে। আর আবির সামনে দৌড়াচ্ছে, পেছনে পুলিশ অফিসার দৌড়াচ্ছে। আবির তখন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে হারিয়ে যায়। পুলিশ অফিসাররা কোথাও খুঁজে পান না। তার বিরুদ্ধে সরকারিভাবে মামলা করা হয়। ওদিকে আবির হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে সে মাঝখান দিয়ে একটা দেয়ালের পিছনে চলে যায়। এরপর সে দেয়ালের পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে এক জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর সে জানে, কারণ এই জঙ্গলে কয়েকদিন আগে চিড়িয়াখানা থেকে পালানো কয়েকটা বাঘ এসে পড়েছে। তাই এই জঙ্গলে কেউ আসে না। কিন্তু আবিরকে এখন বাঁচতে হবে। সে যদি বাঁচতে চায় তাহলে এই জঙ্গলে পালিয়ে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। সেখানে একটা পুরনো বাড়ি আছে। সে বাড়ির কাছে যায়, গিয়ে হাঁপিয়ে পড়ে। তখন সে হঠাৎ করে একটা পাথরে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার হাতের অনেক জায়গা কেটে যায়। তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে তার শরীরে গরম কিছু অনুভব হয়। সে মাথা তুলে তাকাতে তার চোখ কপালে উঠে যায়, কারণ তার সামনে একটা চিতা বাঘ দাঁড়িয়ে আছে। আবির তখন বুঝতে পারে তার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে। তখন সে চিতাবাঘের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, হ্যাঁ ভাই, তুমি আমাকে মেরে আর কি বা করবে? আমি তো এমনি মরে গেছি। আমার তো এখন শরীরটাই শুধু আছে, কিন্তু আমার শরীরের ভেতর যে প্রাণটা আছে সেটা অনেক আগেই মারা গেছে। আমার বোনকে যখন আমি এই অবস্থায় দেখেছি তখনই আমার মধ্যে থেকে আমার প্রাণটা চলে গিয়েছে। এখন তো আমার শুধু দেহই আছে, তুমি চাইলেই আমার দেহটাও খেতে পারো। কিন্তু আবিরকে অবাক করে দিয়ে বাঘটা তাকে কিছুই না করে। বাঘটা তার পায়ে পা দিয়ে হালকা নাড়াচাড়া করে, তার পাশেই বসে পড়ে। আবির তখন কি করবে? সে উঠে বসে, কিন্তু এখন তার কোনো যাওয়ার জায়গা নেই। সে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আবির তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় সে তার বোনের প্রতিশোধ একাই নেবে, কেউ তার সাথে লাগবে না, সে একাই প্রতিশোধ নেবে। তখন সে চিৎকার করে বলতে থাকে, তোরা 4 জন মিলে আমার বোনকে মেরেছিস। তোদের এমন অবস্থা করবো যে তোরা নিজেদের দেখে নিজেরাই ভয় পেয়ে যাবি, নিজেদেরকে আইনে দেখে চিৎকার করে উঠবি। তোরা বুঝতে পারিসনি তোরা কার সাথে লাগতে এসেছিস। কিন্তু এখন আর ভালো মানুষের মুখোশ পরে থাকলে হবে না, এখন আমাকেও ভয়ঙ্কর হয়ে উঠতে হবে। তোরা অপেক্ষা কর, তোদের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে আমি আসছি। শুধু অপেক্ষা করতে থাক, দিন গুনতে থাক, তোদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বাঘটা তখন আবিরের চিৎকার শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হয়তো জঙ্গলের জানোয়ারটাও এদের থেকে ভয়ঙ্কর নয়। সে বুঝতে পারে কে বিপদে আছে আর কে ভালো অবস্থায় আছে। সে বিপদে আছে, তাকে সে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু ওই মানুষগুলো এইরকম জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট, যারা একটা ছোট্ট মেয়েকে পর্যন্ত ছাড়েনি। তাদেরকে জঙ্গলের পশু থেকে আরো খারাপ বলা উচিত। জঙ্গলের পশুটা আবিরকে কিছু করেনি। আবির তখন বাঘটাকে হঠাৎ করে জড়িয়ে ধরে, বাঘটাও কিছু না করে সেও আবিরের আদর নিতে থাকে। আবির তখন সামনে উঠে হাঁটতে থাকে, কারণ সে এখন যদি বসে থাকে তাহলে তো সারা জীবনই বসে থাকতে হবে। কিন্তু সে বসে থাকলে চলবে না, এখন তাকে সে যে করেই হোক নিজেকে শক্ত করতে হবে। তাই সে জঙ্গলের দিকে এদিক ওদিক ঘুরে বেড়ায়। বাঘটাও তার পিছন পিছন ঘুরে। এভাবে সে 2 দিন জঙ্গলে ঘুরে বেড়ায়। জঙ্গলের কিছু ফলমূল খেয়ে সে বেঁচে আছে। 3য় দিন হঠাৎ করে জঙ্গলের একদিকে কিছুটা মানুষের নাড়াচাড়া সে বুঝতে পারে। তখন সে দৌড়ে সেদিকে যায়, গিয়ে দেখে 2টা লোক, আরো 2টা লোক বেদের সামনে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। তখন শুধু দাঁড়িয়ে থাকে, সে দেখার চেষ্টা করছে সামনে কি হচ্ছে। তখন হঠাৎ করে
দেখে লোক দুইটা গুলি করার প্রস্তুতি নিচ্ছে। তখন সে পেছন থেকে একটা পাথর দিয়ে সেই দুইটা লোকের মাথায় একে একে আঘাত করে। লোক দুইটা ছিটকে পড়ে যায়। আবির তখন দৌড়ে সেই লোকগুলোর কাছে যায়, গিয়ে তাদের হাত থেকে বন্দুক দুইটা নিয়ে ওই লোকের মুখের বাঁধন খুলে এরপর বলতে থাকে, কি ব্যাপার, তোমাদেরকে এখানে বেঁধে আনা হয়েছে আর তোমাদেরকে মারতে চাইছিল কেন? সত্য কথা বলবে, না হলে কিন্তু আমি তোমাদেরকে খুন করে ফেলবো। লোক দুইটা তখন শুধু আবিরের দিকে তাকিয়েছিল। তারা কি বলবে হয়তো বুঝে উঠতে পারছিল না। তখন আবির আবার চিৎকার করে বলে, এই কি বলছে শুনছো না? তোমাদের নাম কি, আর তোমরা এখানে কেন এসেছো, আর এরা তোমাদেরকে মারতে চাইছিল কেন? সব সত্যি কথা আমাকে বলো, না হলে কিন্তু এই বন্দুকের গুলি একটাও তোমাদের ওপর থেকে যাবে না। তখন একটা লোক বলতে শুরু করে, আমি হচ্ছি রাজীব চৌধুরী। আমি একজন মৃত্তিকা বিজ্ঞানী। আমি মাটির নিচের বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করি। আমি জানতে পেরেছিলাম এই জঙ্গলের ভিতরে একটা জায়গায় কিছু সম্পদ পাওয়া যাবে, এবং সেই জায়গাটা চিহ্নিত করতে আমার বন্ধু ইরফানকে নিয়ে আমি চলতে শুরু করি। হঠাৎ করে আমাদের বিষয়ে এরা জেনে যায় এবং তারা আমাদেরকে ধরে এনে এখানে জায়গাটা চিনে নিয়ে আমাদেরকে মেরে ফেলতে চাইছিল। তখন আপনি এসে আমাদেরকে বাঁচালেন। হে ভাই, ও সত্যি কথা বলছে। আমরা এসব বিষয়ে কিছুই জানি না। আমরা শুধু সরকারিভাবে এগুলো তদন্ত করতে এসেছিলাম, কিন্তু লোক দুইটা আমাদেরকে ধরে নিয়ে এখানে বেঁধে রেখেছে। আমাদের কাছ থেকে সেই সম্পদের জায়গাটা চিনে নিয়েছে। এখন তারা ওখানে আক্রমণ করার প্ল্যান করছিল। আবির তখন বুঝতে পারে এদেরকে মেরে কোনো লাভ নেই। তখন তাদের দিকে তাকিয়ে বলে, দেখেন, এখন আপনারা পুরো পৃথিবীর কাছে মৃত। আপনাদেরকে মেরে ফেলার জন্য এখানে তুলে নিয়ে আনা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বাঁচিয়েছি। এখন আপনারা আমাকে সেই সম্পদের জায়গাটা বলে দিবেন। লোক দুইটা তখন আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর ইরফান নামের লোকটা বলতে শুরু করে, আপনি এসব কি বলছেন? এটা একটা সরকারি সম্পদ। আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ, কিন্তু সরকারি সম্পদ আপনাকে দিব কেন? সরকারি সম্পদ ওই সরকারকে দিয়ে কোনো লাভ নেই। সরকারের টাকা কে পাবে? এই সরকারি অফিসার আর এই পুলিশ অফিসার, তাই তো? ওরা সবগুলো বাটপার। আমি এই সম্পদের সঠিক কাজে লাগাবো। এই সম্পদের ঠিকানা বলো। তখন লোক দুইটা বলতে না চাইলে আবির তাদের মাথায় বন্দুক ধরে। তখন তারা সেই জায়গাটা বলে দেয়। তখন আবির তাদের মাথায় গুলি করে দেয়। লোক দুইটা তখন মাটিতে লুটিয়ে পড়ে। আবির তখন চিৎকার করে তাদের দিকে তাকিয়ে বলে, আমি এখন ভয়ঙ্কর হয়ে গিয়েছি। আমি আর ভালো নেই। আমি ভালো ছিলাম, আমাকে কেউ দাম দেয়নি। আমাকে সবাই শেষ করে দিতে চেয়েছে। আমি সবাইকে শেষ করে দিয়েছি, কিন্তু আমি এখন ভয়ঙ্কর হয়ে উঠেছি। এখন আমি কাউকে ছাড়বো না। ভালো খারাপ আমি কিছুই বুঝি না। আমার সামনে দিয়ে যেই আসবে আমি তাকেই খুন করে ফেলবো। অন্য সময় হলে তোদেরকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু এখন তোদেরকে বাঁচিয়ে রাখবো না। কারণ তোরা যে সম্পদ নিয়ে সরকারের কাছে দিবি, সরকার সেই টাকা দিয়ে পুলিশ অফিসার সহ বিভিন্ন অফিসারকে বেতন দেবে, কিন্তু তোরা নামেই অফিসার, কোনো কাজে নয়। তোদেরকে আমি বাঁচতে দেব না, সবাইকে ধ্বংস করে দেব। আমার সামনে যেই আসবে সেই ধ্বংস হয়ে যাবে। বলেই আবির সেই বাঘের দিকে তাকায়। বাঘটাও তখন আবিরের দিকে হয়তো অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না কি হবে। আবির তখন বাঘের দিকে তাকিয়ে বলে, আজ থেকে তোর নাম দিলাম রক। তুই আমার সবচেয়ে আপনজন। পৃথিবীতে এখন আমার আর কেউই নেই। তুই আর আমি এই জঙ্গলে রাজ করে বেড়াবো। এই জঙ্গলের রাজত্ব থাকবে আমাদের হাতে। যা, এই মানুষগুলোকে তুই খেয়ে ফেল। তোর পেটে গেলেও লাভ হবে। এই মানুষগুলো একটু হলেও তো পশুদের উপকারে আসবে, কিন্তু এরা পৃথিবীতে বেঁচে থাকলে আর কারো উপকারে আসতো না। তাই তোর পেটে দিলে তোর কিছু উপকার হবে। বাঘটা তখন সবাইকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আবির তখন সে খাওয়ার দৃশ্য বসে বসে দেখছিল। এরপর সে মাটিগুলো খুঁড়তে থাকে এবং ভিতরে কিছু গোপন খনিজ সম্পদ পায়। সেইগুলো নিয়ে সে রাতের আধারে বেরিয়ে পড়ে এবং সেগুলো বিক্রয় করে। আবার চলে আসে জঙ্গলে, এবং জঙ্গলে আসার পর সে তার প্ল্যান সাজাতে থাকে। তাকে এখন কিছু লোক জোগাড় করতে হবে যারা তার হয়ে বাইরে কাজ করবে, আর সে এই জঙ্গলে পড়ে থাকবে। সে ভিতরে ভিতরে মানুষকে ধ্বংস করে দিবে, কিন্তু বাইরে থেকে কেউ চিনতে পারবে না। আবির তখন কিছু ভয়ঙ্কর লোকের সাথে যোগাযোগ করে এবং তাদের মধ্যে থেকে একটা গ্যাংয়ের সকল সদস্যদেরকে সে কিনে নেয় টাকা দিয়ে। তখন লোকগুলো তার হয়ে কাজ করতে শুরু করে। সবাইকে সেই জঙ্গলের ভিতর ডাকে, কিন্তু সে যেখানে থাকে সেখানে নয়, একটু দূরে ডাকে। কারণ এখানে যে কোনো মানুষই বেঈমানি করতে পারে, তাই সে নিজের
বসবাসের স্থান কাউকে দেখাতে চায় না, তাই সে একটু দূরে রাখে। আসার পর সবার হাতে হাত মিলায়। সবাই হাত মিলানোর সময় শরীরের মধ্যে কারেন্টের মতো শক খায়, কিন্তু কিছুই বুঝতে পারে না। আবির তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, আজ থেকে তোমাদের কাজ হবে আমার হয়ে। আমার গ্যাংয়ের কোনো নাম নেই, কোনো অস্তিত্ব নেই, সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। তোমরা শুধু আমার কাজ করবে, আমি যেটা বলবো সেটা করবে। আমার সামনে কারো কোনো পরিচয় নেই, কে অফিসার কে ডাক্তার কাউকেই আমি চিনি না। আমরা শুধু চিনি ভালো মানুষদের। ভালো মানুষদের জন্য এই পৃথিবীটাকে একটা শান্তির বসবাসের জায়গা করে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। যেখানে অন্যায় হবে আমরা সেখানেই গিয়ে ওদেরকে শেষ করে দেব। তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, এ হচ্ছে রিফাত। আজকে থেকে তোমাদের বাইরে লিডার এই। আর তোমরা ভুলে যেও না, তোমাদের ওপর সবসময় নজরদারি করা হবে। কেউ যদি বেইমানি করার চেষ্টা করো তখন কিন্তু তোমাদেরকে একদম ধ্বংস করে দিব। সবাই এখন চলে যাও, তোমরা সময় মতন তোমাদের টাকা পেয়ে যাবে। আর রিফাত, তুমি আমার সাথে একটু বসো, তোমার সাথে কিছু কথা আছে। তখন সবাই খুশি মনে সেখান থেকে চলে যায়, কারণ তাদেরকে আগে থেকেই অ্যাডভান্স করে নিয়ে আসা হয়েছে। রিফাত তখন আবিরের সামনে বসে থাকে। আবির তখন রিফাতের দিকে তাকিয়ে বলেন, রিফাত, তোমাকে বিশ্বাস করেছি কারণ আমার একমাত্র পরিচিত লোক বলেছে তুমি অনেক বিশ্বস্ত, তাই তোমাকে বিশ্বাস করেই বাইরের সকল দায়িত্ব দিয়ে দিয়েছি। কিন্তু তুমি ভেবেও না যে তোমার বাইরে আর কেউই থাকবে না, তোমার উপরে নজরদারি করা হবে। আমার সাথে বেইমানি করার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না। আর তুমি বাইরে গিয়ে কি করবে সেটা জেনে নাও। স্যার, বিশ্বাস করেন, আমি আপনার বিশ্বস্ত হওয়ার চেষ্টা করব। কোনো দিন আপনার সাথে বেইমানি করব না। আপনি বলুন আমাকে কি করতে হবে, দেখবেন আমি করতে পারি কিনা। তাহলে তুমি এখনই বেরিয়ে পড়ো। সাকিব, রাফি, অনেক, মেহরাব, এই চারজনের ওপর খুব ভালোভাবে নজর রাখবি। এরা কখন কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। ওদের সবকিছু শেষ করে দিতে হবে, কারণ ওদের বিরুদ্ধে আমার যে যুদ্ধ সেটা কোনোদিন শেষ হবে না। যতদিন পর্যন্ত না ওদের রক্ত আমি মাটির সাথে মিশিয়ে না ফেলছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। তুমি কাল থেকে শুরু করো, কয়েকজন লোককে ওদের পেছনে লাগিয়ে দিবে, ওদের প্রতিটা সেকেন্ডের হিসাব আমার কাছে এনে দিবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমি বাইরে যাচ্ছি, গিয়ে সবার পেছনে লোক লাগিয়ে দিব। ওদের সব ইনফরমেশন আপনার কাছে সময় মতো চলে আসবে, আপনি কোনো টেনশন করবেন না। বলেই রিফাত সেখান থেকে চলে যায়। আর আবির সেখানে তার বাঘকে নিয়ে সেই পুরনো বাড়িতে ফিরে আসে। এখানে সে তার বোনের ছবি সহ তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ল্যাপটপ নিয়ে এসেছে। সে এখানে একটু বুদ্ধির খেলা খেলেছে। সবার সাথে হাত মেলাতে গিয়ে তাদের ভিতরে মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে। আবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে চাকরি করেছিল এতদিন, তাই সে এসব বিষয়ে ভালোই জানে। তাদের শরীরে মাইক্রোচিপ লাগানোর ফলে তাদের সকল ইনফরমেশন, চালচলন, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছু সে পেয়ে যাবে। আবির তখন নিজের ল্যাপটপটা নিয়ে বসে পড়ে। বাঘটা তখন তার পাশে বসে আছে। আবির তখন কিছুক্ষণ পরপর বাঘটার দিকে তাকাচ্ছিল। এই পশুটাও তো তার কত আপন হয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো তার সাথে কি কাজটাই না করলো। এভাবে তার দিন চলতে থাকলো। আস্তে আস্তে আবিরের গ্যাং পুরো দেশে পেরিয়ে বিদেশে আতঙ্ক সৃষ্টি করলো। যেদিকেই এই নামটা শুনতে সবাই কেঁপে কেঁপে উঠত, কিন্তু আবিরকে কোথায় থাকে কেউ জানতো না। শুধু আড়াল থেকে সে কাজ করে যেত। আবিরের গ্যাং পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে ফেলেছে, সবাই তাকে ভয় পায়। এখন সে যদি কারোর সামনে দাঁড়ায় তাহলে তার শরীরের প্রতিটি শিরা উপশিরা প্রমাণ দেয় যে সে কতটা ভয় পেয়ে আছে। আজ আদিবার মৃত্যুর 2 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ আজ আদিবার মৃত্যুর পর দ্বিতীয় জন্মদিন। আবির অনেক টাকা উপহার দেয় তার সকল কর্মচারীকে। তার এই দিনটা আসার পর সে কান্নায় পুরো দিনটা কাটায়। কাঁদতে কাঁদতে সে বেহুশ হয়ে আবার হুঁশে আসে। নিজের এত আদরের বোনটাকে ওরা মেরে ফেলেছিল। 2 দিন পর রিফাত জানালো আবিরকে যে রাফি আর মেহরাব আবার আরেকটা মেয়েকে তুলে আনবে সে প্ল্যান করেছে। তখন আবির নির্দেশ দিল রাফি আর মেহরাবকে ধরে আনতে, এবং ধরে আনার পর তাদেরকে আবির এভাবে মেরে ফেলে। এই হচ্ছে তার কাহিনী। এখন বাস্তবে ফিরে যাক। সে যে বাড়িতে শুয়ে আছে এটি একটি পুরনো ভাঙ্গা বাড়ি।
বাড়িটা 2 তলা, উপরের তলায় সে তার বাঘকে নিয়ে থাকে। আবির শুয়ে আছে নিচের তলায়। হঠাৎ করে কিছু আওয়াজ পায়। সে আস্তে আস্তে উপর থেকে একটা ফোঁটা দিয়ে নিচে তাকায়। তখন দেখে কয়েকটা মেয়েকে কয়েকজন লোক কাঠ যেভাবে বাঁধে সেভাবে গোল করে বেঁধে রেখেছে। আবির তখন বোঝার চেষ্টায় নিচে কি হচ্ছে। তখন উপর থেকে কিছু না ভেবেই নিচে নামতে শুরু করে, হাতে তার বন্দুক। নিচে নামতেই লোকগুলো তাকে দেখে অবাক হয়ে যায়। তখন একটা লোক তার দিকে তাকিয়ে বলে, এই তুই কে রে? তুই এখানে কি জন্য এসেছিস? দেখে তো পাগল মনে হচ্ছে। এখানে কেন এসেছিস? এখানে আসলে জানিস না মরতে হয়। তুই এখান থেকে চলে যা। আবির তখন কোনো কথা না বলে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, রক, রক, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। বলতে দেরি বাঘটা আসতে দেরি করেনি, লাফ দিয়ে এসে পড়ে। আবির তখন ইশারা করে লোকগুলোর দিকে। তখন একে একে প্রায় 5টা লোককে বাঘটা আঁচড় দিয়ে মাটিতে শুয়ে শেষ করে ফেলে। আবির তখন তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে সেই লোকটার সামনে গিয়ে তার গলা চেপে ধরে বলে, কি বললি? এখানে আসলে মরতে হবে, তাই না? তোরা কি জানিস এখানে আসলে কে মেরে ফেলে? আমি। আমার সাথে যেই লাগতে আসবে তাকেই আমি মেরে ফেলবো। আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। কিন্তু আবিরের কথা কারোর কানে যাচ্ছিল না, কারণ তারা এতক্ষণে মৃত্যুবরণ করেছে। আবির তখন তাদেরকে বাঘের হাতে ছেড়ে দিয়ে সেই মেয়েগুলোকে জিজ্ঞেস করে, এই মেয়ে, তোমরা এখানে কিভাবে আসলে? আর এরা তোমাদেরকে কিভাবে পেল? সব কথা আমাকে খুলে বলো। তোমাদের বাড়ি কোথায়? আমি তোমাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা করছি। মেয়েগুলো তখন এতটা ভয় পেয়ে গিয়েছিল যে তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। এসব দেখে আবির তখন তাদেরকে শান্ত গলায় বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিছুই করব না। তোমরা নিশ্চিন্তে বলতে পারো তোমাদের বাড়ি কোথায়। তখন মেয়েগুলো তাকে বলে তাদের বাড়ির ঠিকানা। সবাই ইন্ডিয়া থেকে এখানে চলে এসেছে, কারণ তাদেরকে ইন্ডিয়া থেকে এ দেশে পাচার করে দেওয়া হয়েছে এবং এখান থেকে তাদেরকে বিভিন্ন দেশে এরা বিক্রি করে দিবে। তখন আবির তখন রিফাতকে কল করে। রিফাত আসার পর আবির রিফাতকে বলে, রিফাত, এদেরকে পাঠানোর ব্যবস্থা করো। এরা যেন সসম্মানে নিজেদের বাড়ি ফিরে যেতে পারে ব্যবস্থা করো। সবাইকে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দাও। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কেউ এখানে থাকতে পারবে না। সবাইকে আমি যার যার বাড়ি পৌঁছে দেব। তাদের দেশে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। সবাই অনেক খুশি ছিল, কিন্তু একটা মেয়ে যেন চুপ করে পাশে বসে আছে। আবির তার দিকে তাকালো। দেখতে অনেকটা মায়াবী। আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে। আবির মেয়েটার মুখের দিকে তাকাতেই যেন আলাদা একটা আকর্ষণ কাজ করছিল। আবির তখন মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আজ তোমাকে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। তুমি এতে খুশি নাও? এভাবে মন মরা হয়ে বসে আছো কেন? মেয়েটা তখন কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। আবিরের তখন অনেক মায়া হলো। মেয়েটা মনে হয় কথা বলতে পারে না। তখন আবির আবার জিজ্ঞেস করলো, তুমি চিন্তা করো না, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। তুমি তোমার বাড়ির ঠিকানা আমার কর্মচারীকে বলে দিও, তখন সে তোমাকে সরাসরি বাড়িতে পৌঁছে দিবে। মেয়েটা তখন আবিরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, আমার বাড়ি ঘর কিছুই নেই। আমি অনাথ, এতিম। আমার কেউ বেঁচে নেই পৃথিবীতে। আমি বাড়িতে গিয়ে কোথায় থাকবো? কথাটা শোনা মাত্র আবির আতঙ্কিত হয়ে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা এসব কি বলছে? আবির নিজেও এতিম। আবির তখন মেয়েটার প্রতি আলাদা একটা মায়া কাজ করতে শুরু করে। তখন সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন রিফাতকে বলে, আচ্ছা রিফাত, তুমি এক কাজ করো, বাকি যত মেয়ে আছে সবাইকে তাদের বাসায় পৌঁছে দাও। আর তোমার নাম কি? আমার নাম মুস্কান। আচ্ছা ঠিক আছে, মুস্কান এখানে থাকুক। আর তুমি বাকি সবাইকে যার যার বাসায় পৌঁছে দিয়ে আসো। এর বিষয়ে পরে কথা বলবো। রিফাত মুস্কানকে ছাড়া বাকি মেয়েগুলোকে নিয়ে চলে যায়। আর আবির দাঁড়িয়ে ভাবতে থাকে কি করবে এই মেয়েটা অনেক সুন্দরী। তাকে এখানে রাখলে সমস্যা হয়ে যাবে, কিন্তু সে তো মেয়েটাকে তাড়িয়ে দিতে পারবে না। বড় এক সমস্যায় পড়ে গেল সে। এখন দুজনের শাস্তি শেষ, আরও 2 জনের শাস্তি বাকি আছে। তাই সে তার লোকদেরকে বলে দেয় সে যেখানেই সাকিব আর অনেককে পায় না কেন তার কাছে যেন নিয়ে আসে। তখন অনেক আর সাকিব
কোথায় যে লুকিয়ে গেছে কেউ সেটা জানতে পারে না। এভাবে প্রথম দিন চলে গেল। মুস্কানকে নিয়ে এখানে থাকতে হবে। একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে একা একটা বাসায় থাকতে পারে, তাও আবার এত ভয়ঙ্কর বাসায়? কিন্তু আবির বলতেও পারছে না মুস্কানকে চলে যেতে, কারণ মেয়েটা চলে গেলে কোথায় যাবে সে? এই দেশের কিছুই জানে না, অন্য দেশ থেকে এসে এই দেশে এসে পড়েছে। মুস্কান বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা মা ছোটবেলায় মারা যান, এরপর তাকে একটা অনাথ আশ্রমে দিয়ে দেন। সেখানে সে বড় হয়। বড় হওয়ার পর সে অনাথ আশ্রম থেকে এসে মানুষের বাড়িতে কাজ করত। তখন একটা লোক তাকে কাজের কথা বলে নিয়ে আসে। নিয়ে আসার পর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সে কলকাতায় থাকত। কলকাতা থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় মুস্কানকে। সেখানে আসার পর থেকে শুধু আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তার কাছে বড় অদ্ভুত একটা মানুষ। মুস্কান দেখতে পাচ্ছে লোকটার মাথা ভর্তি চুল, কিন্তু কেমন যেন মুখের ভিতর আলাদা একটা মায়া কাজ করে। দেখতে দেখতে এতটা ভয়ঙ্কর হলেও ভিতরের মায়াটা যেন লুকিয়ে আছে তার মুখের মধ্যে। তখন মুস্কান গিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আপনি এভাবে আমাকে আর কতদিন রাখবেন? আপনি এখানে একা থাকেন এই জন্তুটাকে নিয়ে, আর এখানে আমাকে রেখেছেন। আমি এখানে কতদিন থাকবো আর কিভাবে থাকবো? আবির তখন মুস্কানের কথা শুনে তার দিকে ফিরে তাকায়। সেও চিন্তায় পড়ে যায়, কি বলবে। এরপর তাকে বলে, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তায় আছি। এখন তোমাকে কোথায় যেতে দেই? তুমি এই দেশের কিছুই জানো না। এই দেশে তোমাকে কোথায় ছেড়ে দিই? তোমার বাবা মাও নেই, আমার বাবা মাও নেই, আমিও এতিম। তাই আমি বুঝতে পারি বাবা মা ছাড়া কতটা কষ্টের জীবনযাপন করতে হয়। এই জন্য তোমাকে একা একা দিচ্ছি না। তোমার কি ইচ্ছা? হ্যাঁ, আমি এখন কোথায় যাব, কি করব, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখানে আপাতত থাকি। আর আপনি এরকম কেন সবসময় এত লম্বা চুল রাখেন? চুলগুলো কাটেন না কেন? আপনার কাছে তো টাকা পয়সা মনে হয় আছে, তাহলে এরকম বাজে কাপড় পরে ঘোরেন কেন? ভালো কাপড় কিনতে পারেন না? আবিরের সামনে দাঁড়িয়ে অন্য কেউ ওই কথাটা বলতে পারত না, কিন্তু মুস্কান বলায় আবির আর কিছু ফিরে বলেনি। এরপর মুস্কান আবার বলতে শুরু করে, আপনাকে দেখলে তো এরকম মনে হয় না। আপনার মুখের মধ্যে আলাদা একটা মায়া কাজ করে, কিন্তু আপনি এরকম করে থাকেন কেন? আপনার উচিত সবকিছু পাল্টে নতুন করে নিজের জীবন শুরু করা, কিন্তু আপনি জঙ্গলের মধ্যে পড়ে আছেন কেন? মুস্কান, তোমার এসব জেনে কোনো লাভ নেই। তুমি এখানে থাকতে এসেছো থাকো, কিন্তু আমার পার্সোনাল বিষয়ে কোনো কথা বলবে না। আমি এসব একদম পছন্দ করি না। মুস্কান তখন কিছু না বলে অন্য রুমে গিয়ে বসে থাকে। এই বাড়ির রুম বলতে না আছে দরজা আর না আছে জানালা, কিছুই নেই, শুধু একটা বেড আর কিছুই না। এই বাড়ির মধ্যে নেই রান্না করার জায়গা। এরপরেও যে খাবার কোথা থেকে আসে সেটা বুঝতে পারে না মুস্কান। রাতে শুয়েছিল, হঠাৎ করে আবিরের মুখটা তার সামনে ভেসে ওঠে। মুস্কান অজান্তেই হেসে ওঠে। এরপর মনে মনে বলতে থাকে, আমার মনে হয় আপনার মনে অজানা লুকানো অনেক ব্যথা আছে, যেগুলো আপনি মানুষের সামনে প্রকাশ করতে পারেন না। আমি আপনার মুখ দেখে সেটা বুঝতে পারি, কিন্তু কি সেই কষ্ট আমাকে কি শেয়ার করা যায় না? আমি তো সেই প্রথম দেখাতেই আপনার অজানা মায়ায় আটকে গেছি। মুস্কান মনে মনে হাসে আর শুয়ে থাকে। পরের দিন তারা উঠে হাঁটতে বের হয় জঙ্গলের ভিতর দিয়ে। বাঘটা সব সময় তাদের সাথে থাকে। এটা মুস্কানের একদম পছন্দ নয়। তখন সে আবিরের দিকে তাকিয়ে বলে, আপনি এই বাঘটাকে সাথে নিয়ে সবসময় ঘোরেন কেন? এটাকে তো এক জায়গায় রেখে দিলেই পারেন। এটাকে সাথে নিয়ে সবসময় ঘোরেন কেন? এটা কত ভয়ঙ্কর সেটা কি আমি একটু আগেই দেখতে পেলাম। একটা শিয়ালকে কিভাবে সে খেয়ে ফেললো, হঠাৎ কোন দিন না জানি আপনাকেই খেয়ে ফেলে। তোমার এসব না টেনশন করতে হবে না। যখন পৃথিবীতে কেউ সঙ্গ দিচ্ছিল না, আমি একা হয়ে পড়েছিলাম। যখন এই জঙ্গলের ভেতর আশ্রয় নিতে এসেছিলাম, তখন এই বাঘটাই আমার সাথে ছিল, আর কেউ ছিল না আমার সাথে। তাই আমি এখন যখন এই অবস্থানে চলে গিয়েছি, তাকে কি করে দূরে ফেলে দিব বলো? মুস্কান তখন বুঝতে পারে আবিরের বিষয়টা। তখন সে চুপচাপ আবিরের সাথে হাঁটতে থাকে। প্রায় 2 দিন এভাবে চলে যায়। আজকে রিফাত দেশে ফিরে এসেছে। তখন আবির রিফাতের সাথে আলোচনা করতে বসে। আবির তখন রিফাতকে বলে,
রিফাত, আমার শত্রু দুজনের মৃত্যু হয়েছে, আরো বাকি দুজন আছে। এদেরকে আমি শেষ করে দিতে চাই। এদের যতদিন বাঁচিয়ে রাখবো ততদিন আমার শান্তিতে ঘুম হবে না। আমি ঘুমিয়ে যাওয়ার জন্য চোখ বন্ধ করলে আমার বোনকে দেখতে পাই। যতদিন পর্যন্ত ওদের রক্ত দিয়ে আমার চোখ না ভিজাবো ততদিন পর্যন্ত আমার ঘুম আসবে না। তুমি ওদেরকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো, যে করেই হোক অনিক আর সাকিবকে খুঁজে বের করো। স্যার, আমার মনে হয় এভাবে অ্যাটাক না করে ওদেরকে অন্যভাবে ধ্বংস করে দেওয়া উচিত। ওরা আমাদের সামনে কোনোদিনও আসবে না। কোথায় লুকিয়ে বসে আছে ওদের পরিবারও জানে না, তবে ওদের দুজনের পরিবারে বোন আছে। আপনি ওদেরকে ধরে নিয়ে আসুন, ওদেরকে এনে শাস্তি দিন, তখন দেখতে পাবেন এমনিতে ওরা বেরিয়ে আসবে। কথায় আছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওদেরকে নিয়ে আসার পর দেখবেন ওরা এমনিতে চলে আসবে। সে বুদ্ধি কি আমার আসেনি, বুঝেছো রিফাত? আমি কিন্তু আমার ক্ষেত্রে সেটা খুবই অদ্ভুত লাগছে, কারণ আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইও নি। এর মধ্যেই আবার তাদের দুজনে দুইটা চারটা বোন, তাদেরকে নিয়ে এসে যদি আমার অত্যাচার করে মেরে ফেলি তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি তো তাদের থেকে সৎ বলেই তো তাদের শাস্তি দিতে উঠে পড়ে লেগেছি, কিন্তু তাদেরকে যদি মেরে ফেলি তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য কি? তারা যদি জানোয়ার হয় আমিও তো তবে জানোয়ার হয়ে গেলাম, তাই না? আমি সেটা বলিনি স্যার। আপনি কেন ওদেরকে মেরে ফেলবেন? আপনি ওদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে বন্দি করে রাখেন, তখন ওরা তাদের বোনকে বাঁচানোর জন্য আসবে, তখন আমরা ওদেরকে ধরে ফেলবো। কথাটা তুমি মন্দ বলনি। তাহলে আজকে থেকে শুরু করো, ওদের বোনকে ধরে নিয়ে আসো এখানে। এখানে আনার পর দেখবে ওরা এমনিতেই চলে আসবে, তখন দেখবো ওরা আমার হাত থেকে কিভাবে বাঁচে। আচ্ছা স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই বেরিয়ে পড়ছি আমার লোকদেরকে নিয়ে। ওদেরকে আমরা ধরে নিয়ে আসছি, আপনি কোনো টেনশন করবেন না, ওদেরকে আমরা শাস্তি দিবই। রিফাত তখন থেকে চলে গেল আর আবির দাঁড়িয়ে হাসতে শুরু করলো। মুস্কান আড়াল থেকে সেটা দেখছিল, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারছিল না। মুস্কান আবিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, হে, আপনি এত খারাপ? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি তো অনেক খারাপ। আপনিও এদের মতো মেয়েদেরকে এনে বন্দি করে রাখেন, তাই না? আমাকে এখানে কেন রেখেছেন? বন্দি করে রাখার জন্য, তাই না? কথাটা শোনার পর আবিরের মাথায় রাগ উঠে যায়। আবির মুস্কানকে থাপ্পড় দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন মুস্কান কান্না করতে থাকে। আবির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবার মুস্কানকে ধরে উঠিয়ে বলে, মুস্কান, কারো বিরুদ্ধে না জেনে কথা বলা ঠিক নয়। তুমি জানো না অতীত সম্পর্কে? যদি জানতেই তাহলে এরকম কথা কোনোদিন বলতে পারতে না। তাই চুপচাপ যেটা বলেছে সেটা শোনো, কোনো কথা বলো না। এখানে থাকতে দিয়েছি, থাকো। আমাকে বলেন আপনার অতীত সম্পর্কে, আমি জানতে চাই আপনার অতীত সম্পর্কে। আপনি কেন এরকম করে থাকেন? আপনি তো মনে হয় পড়াশোনা জানার শিক্ষিত একটা ছেলে। আপনার রুমে আমি ল্যাপটপ দেখেছি, আপনি ল্যাপটপ চালাতে পারেন, তাই না? তাহলে এরকম করেন কেন? আবির তখন কিছুক্ষণ চুপচাপ পার করে এরপর মুস্কানকে তার সম্পর্কে সব ঘটনা বলতে থাকে। মুস্কান কথাগুলো শুনে কান্না করে। তখন মুস্কানের দিকে তাকিয়ে বলে, তুমি আমার অতীত সম্পর্কে শুনেই কান্না করে দিয়েছো? আর যদি অতীতটা তুমি অনুভব করতে তাহলে বুঝতে পারতে আমি কতটা কষ্ট পেয়েছি সে সময়। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেটা। বলতে বলতে আবির কান্না করছে। মুস্কান তখন আবিরের সামনে দাঁড়িয়ে কিছুটা অপরাধীর সুরে আস্তে আস্তে বলে, আমি আপনার সম্পর্কে না জেনে আপনাকে খারাপ কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কোনোদিনও আপনার ব্যাপারে কোনো খারাপ কথা বলবো না। আবির সেখান থেকে চলে যায়, কারণ সে আরও ভয়ঙ্কর একটা বিষয় জানতে পেরেছে। আবির তখন নিজের প্ল্যানটা সাজিয়ে ফেলে কিভাবে কি করবে। আবির তখন রুহিকে কল করে। রুহি জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে আসে। আসার পর যখন বাড়ির ভিতরে যায় তখন আবিরকে দেখে অবাক হয়ে যায়। রুহি আবিরের ভার্সিটির ফ্রেন্ড, তবে তাদের গ্রুপ আলাদা ছিল। মাঝখানে মুস্কানের মন খারাপ হয়ে যায়। এই মেয়েটার সাথে আবিরের কি সম্পর্ক? সে আবিরকে ভালোবেসে ফেলেছে। মুস্কান লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। তখন আবির রুহিকে দেখে এগিয়ে এসে বলে, রুহি, আমি যেভাবে বলেছিলাম সবকিছু সেভাবেই করেছিস তো? ছেলেটাকে যে করেই হোক বাঁচাতে হবে। ও যদি না বাঁচে তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। ছেলেটা অনেক সাহায্য করেছে আমাকে। তুই কোনো চিন্তা করিস না, আমি সর্বোচ্চ চেষ্টা করব ছেলেটাকে বাঁচানোর জন্য। তুই আমার বন্ধু, তুই একটা কথা বলেছিস, আমি কি সেটা করতে না পারি?
কিন্তু তোর এমন অবস্থা কেন? হাতের এই অবস্থা কেন? তুই বাইরে আয়, এসে চুল সবকিছু কাট, নিজেকে পরিবর্তন কর। আচ্ছা, এসব বিষয় আমি পরে দেখব। আগে আমি আমার আদিবার খুনিদের শাস্তি দিতে চাই। যতদিন পর্যন্ত আদিবার খুনিদের শাস্তি দিতে না পারছি ততদিন আমি বাইরে বের হয়ে আসব না। আমি এখান থেকে সবাইকে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সময় মতো কল দিয়ে দিস, আমি সময় মতো সব কিছু করে নেব। এখন আপাতত সাবধানে থাকবি, কারণ তারা যে প্ল্যান করেছে এতে কিন্তু তুই ফেঁসে যেতে পারিস। বলে রুহি যখন বের হতে যাবে তখন সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মুস্কানকে দেখে। সামনে বেরিয়ে আসে মুস্কান। রুহির সামনে আসতেই রুহি হাসতে হাসতে আবিরের দিকে ফিরে তাকায়। আবির তখন অবাক হয়ে রুহির দিকে তাকায়। রুহি আবিরের দিকে তাকিয়ে বলে, বন্ধু, আমাকে না জানিয়ে এখানে এইসব চলছে, আমাকে তো জানাতে পারতি। আরে তুই যা ভাবছিস তা নয়, কিন্তু একটা ঝামেলা পড়েছিল, সেই জন্য ওকে এখানে রেখেছি। সময় হলে ও আবার চলে যাবে। বুঝি বন্ধু, সবই বুঝি। আমরা বললেই তো সব সময় না করো, কিন্তু আড়ালে আড়ালে এসব চলছে আমাদেরকে জানাতে পারতি, আমরাও তোর সাথে কিছুটা সময় কাটাতাম, আড্ডা দিতাম। বলে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল রুহি। মুস্কান কিছুই বুঝল না তাদের কথাবার্তার মানে। মুস্কান তখন আবিরের সামনে এসে বলে, কি ব্যাপার, এই মেয়েটা আপনার কি হয়? ও এখানে এসেছে কেন, আর এভাবে কথা বলছে কেন? আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না। আর বলো না, ও আমার ভার্সিটির ফ্রেন্ড, এখন একজন ডাক্তার। ও এরকমই কথা বলে, সবসময় দুষ্টুমি করে। মুস্কান তখন কিছুটা মনে শান্তি পায়, কারণ সে এতক্ষণ একটা চিন্তার ভিতর ছিল। সে ভাবছিল এই মেয়েটা হয়তো আবিরের গার্লফ্রেন্ড। সে আবিরের গার্লফ্রেন্ডকে সহ্য করতে পারবে না, কারণ আবিরকে সে ভালোবেসে ফেলেছে। সকাল হতেই রিফাত, সাকিব আর অনিকের 4 বোনকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে এসে বেঁধে রাখে। রিফাত তখন আবিরের সামনে এসে বলে, স্যার, আমার সাথে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মিল্লাদ। এখন থেকে আমাদের সাথে কাজ করবে। ছেলেটা খুব ভালো, আমাদেরকে অনেক সাহায্য করেছে এই মেয়েগুলোকে ধরার জন্য। আবির তখন মনে মনে কিছুটা হাসলো। এরপর রিফাতের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, ঠিক আছে, তুমি যখন নিয়োগ দিয়েছো তাহলে আমি আর কি বলবো। ছেলেটা যেন বেশির সাথে কাজ করে এ ব্যাপারটা দেখবে। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সাকিবের গ্যাংয়ের সব লোকদেরকে জানিয়ে দিয়েছি যে তাদের বোনকে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তাদের বোনকে আমরা মেরে ফেলব। বাঁচানোর ইচ্ছা থাকলে এখনই তারা আসবে। খুব ভালো করেছো তুমি, কোনো টেনশন করো না। আমিও একটা ব্যবস্থা করে ফেলেছি। ওদের এমন অবস্থা করব যে ওরা নিজেদের মুখ দেখলে নিজেরাই ভয় পেয়ে যাবে। হ্যাঁ স্যার, ওদেরকে শাস্তি দেওয়া দরকার। ওরা কত বড় জানোয়ার সেটা কি কেউ চিন্তা করতে পারবে? একটা পিচ্চি মেয়েকে কিভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরা এই পৃথিবীতে বাঁচতে পারবে না। ওদেরকে শেষ করে দিন। তুমি ভুলে গেছো রাফি আর মেহরাবকে কিভাবে মেরেছিলাম। এদেরকে সেইভাবে মারবো, বাঘের পেটে দিয়ে দেবো। তখন দেখবে বাঘ ওদের কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়। হ্যাঁ স্যার, ওদেরকে বাঘের পেটে দিলেও এদের প্রতিশোধ নেওয়া ঠিক হবে না। এদেরকে আরো ভয়ঙ্করভাবে মারা উচিত। না, এতেই হয়ে যাবে। ওদেরকে বাঘের পেটে দিব আমি। এদের জন্য আলাদা একটা খাঁচা বানিয়েছি, চলো আমরা গিয়ে দেখি। এরপর আবির, রিফাত, মিলাদ সবাই চলে যায় সেই খাঁচার কাছে। লোহার তৈরি একটা বড় খাঁচা, সেখানে চারদিকে শুধু ধারালো ছুরি লাগানো। পালিয়ে যদি হাত দিয়ে ধরতে যায় খাঁচার রডগুলো, তাহলে ছুরির কারণে হাত কেটে যাবে। এমন অবস্থা। তখন আবির রিফাতের দিকে তাকিয়ে বলে, তুমি এক কাজ করো, মিলাদকে নিয়ে এই খাঁচার ভিতরে ঢুকো। আমি এই খাঁচাটা পরীক্ষা করে দেখতে চাই। এটা একটা ইলেকট্রনিক খাঁচা, এটার ভেতরে আমি আলাদাভাবে একটা ব্যবস্থা করেছি। তুমি এটার ভিতরে ঢুকে দেখো, এরপর আমি এটা অ্যাপ্লাই করব সেই জিনিসটা। রিফাত আর মিলাদ নির্দ্বিধায় খাঁচাটার ভিতরে ঢুকে যায়। এরপর খাঁচায় ঢোকা মাত্র খাঁচাটার দরজা বন্ধ হয়ে যায়, আর আবির বাইরে দাঁড়িয়ে হাসতে থাকে। কি হলো স্যার, আপনি এভাবে হাসছেন কেন? আপনার হাসি দেখে তো খুব ভয় করছে আমার। আপনি এরকম করছেন কেন? আমাকে এখান থেকে বের করুন স্যার। আবির তখন নিজের ফোনটা বের করে কাউকে কল করে, এরপর চলে যায় তার পাশের রুমে। গিয়ে তার ল্যাপটপের পাশ থেকে একটা রিমোট নিয়ে আসে। রিমোটটা নিয়ে আসার পর খাঁচাটার সামনে দাঁড়িয়ে থেকে রিমোট হাতে সুইচ দে, সাথে সাথে পুরো খাঁচাটা আগুনের মতো
উত্তপ্ত গরম হয়ে যায়। তারা চারদিকে দৌড়াতে থাকে। দৌড়ে যখনই ধরতে যাবে তখনই কিছু একটার সাথে হাত কেটে যাচ্ছিল। তারা চিৎকার করছিল। তখন আবির রিফাতের দিকে তাকিয়ে বলে, তোরা কি ভেবেছিলি আমাকে বোকা বানাবি, তাই না? তোদের হাতগুলো দেখেছিস? আমি আমার সকল কর্মচারীদের হাতে আলাদা একটা মাইক্রোচিপ ঢুকিয়ে রেখেছিলাম। তোদের প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু তোরা আমার সাথে বেইমানি করতে শুরু করে দিয়েছিলি। তোরা কি ভেবেছিস প্লাস্টিক সার্জারি করলে আমি যেতে পারবো না? আপনারাও হয়তো কিছু বুঝতে পারছেন না, তাহলে শুনুন। রিফাত যেদিন চলে গিয়েছিল ওই মেয়েগুলোকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য, তখন ফিরে আর সময় সাকিব আর অনেক মিলে তাকে মেরে ফেলে রাখে। এরপর তারা রুহির কাছে চলে যায় প্লাস্টিক সার্জারি করতে, কিন্তু তাদের জানা ছিল না যে রুহি আবিরের ভার্সিটির ফ্রেন্ড। তারা গিয়ে নিজেদের মুখে প্লাস্টিক সার্জারি করায়। সাকিব রিফাতের সেম মুখ প্লাস্টিক সার্জারির মাধ্যমে বানিয়ে নেয়। আরও আরেকটা ছেলের মুখ বানায়। কিন্তু যখনই সাকিব রিফাত সেজে চলে এসেছিল আবিরের কাছে, তখন আবির তার মুখের মধ্যে আলাদা একটা পরিবর্তন দেখতে পেয়েছিল। আর তার হাতের মধ্যে যখন দেখলো সেই চিপটা নেই, তখন সে সন্দেহ করলো। এরপর সে যত প্লাস্টিক সার্জারি করার ডাক্তার আছে সবাইকে খোঁজ লাগায় এবং শেষ পর্যন্ত জানতে পারে রুহি তাদের অপারেশন করেছে। তখন সে মাইক্রোচিপের মাধ্যমে সে লোকেশন ট্র্যাক করে রিফাতের ঠিকানা জানতে পারে। রিফাতকে তারা বর্ডারের কাছাকাছি মেরে বেহুশ করে ফেলেছে। এরপর রুহির সাহায্যে সেখান থেকে রিফাতকে তুলে এনে চিকিৎসা করায়। রুহি একটু পরেই চলে আসে এখানে রিফাতকে নিয়ে। রিফাত হুইল চেয়ারে বসে আছে। তখন আবির সাকিবের দিকে তাকিয়ে বলল, তোরা কি ভেবেছিলি নকল রিফাত ছেড়ে আসলেই আমি বিশ্বাস করে ফেলবো যে তোরা রিফাত? আমি তোদের সাথে শুধু একটা খেলা করছিলাম। দেখ, এই হলো রিফাত। সাকিব আর অনেক তখন বুঝতে পারে যে তারা ধরা পড়ে গেছে। তাদের এখন আর পালানোর কোনো পথ নেই। তখন তারা চিৎকার করে কান্না করতে থাকে আর আবিরকে বলতে থাকে, প্লিজ ভাই, আমাদেরকে ছেড়ে দাও। আমরা ভুল করে ফেলেছি, আর জীবনেও এরকম কাজ হবে না। আমাদের ছেড়ে দাও। আমার বোনও সেদিন সহ্য করতে পারিনি, কিন্তু তুই আমার বোনকে ছেড়ে দিসনি। তোরা দুইজন আমার বোনকে একদম ধ্বংস করে দিয়েছিস। তোদেরকে আমি ছেড়ে দেব সেটা তোরা চিন্তা করলে কিভাবে? তোদের এখন যদি আমি চিবিও খেয়ে ফেলি তবু আমার শান্তি হবে না। নিজের পরিবারের সামনে এমন মৃত্যু সত্যি অনেক কষ্টদায়ক, কিন্তু এর চেয়ে হাজার গুণ কষ্ট পেয়েছিল যখন আবির তার বোনের লাশ দেখেছিল। সাকিবের বোনেরা, অনেকের বোনেরা চিৎকার করে কান্না করছে, কিন্তু আবির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মুস্কানও কান্না করে দিয়েছে। সে সহ্য করতে পারছে না এত ভয়ঙ্কর দৃশ্য আর কোনোদিন দেখেনি সে। আবির তখন সেখানে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে তাদের মৃত্যু যন্ত্রণা আর চিৎকার করে হাসতে থাকে। যখন তারা দুজন মৃত্যুর মুখে ঢলে পড়ে তখন সে নিজেও মাটিতে বসে কান্না করতে শুরু করে। হ্যাঁ বোন, আমি পেরেছি তোর খুনিদের শাস্তি দিতে, কিন্তু তোকে তো ফিরে পাবো না কোনোদিন। এদের শাস্তি দেওয়ার কি হবে? এদের শাস্তি দেব এটা আমি তোর লাশে প্রত্যেকে করেছিলাম, সেই জন্য এদেরকে শাস্তি দিলাম। কিন্তু এদের শাস্তি দিয়ে তো আর আমি তোকে খুঁজে পাবো না। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি একজন ব্যর্থ ভাই, পারলাম না নিজের বোনকে বাঁচাতে। আমার মতন ব্যর্থ ভাইদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরে যেতে চাই। তখন পিছনে দাঁড়িয়ে থাকা মুস্কান কথাটা শুনে ভয় পেয়ে যায়। সে আবিরকে ছাড়া বাঁচবে না। সে আবিরকে ভালোবেসে ফেলেছে। তখন সে আবিরের কাছে এসে আবিরের হাতটা ধরে শক্ত করে বলে, ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে শুধাই, যাবে কি আদরে চলে তুমি? যদি বলি ভালোবাসি তোমায়, আমার স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয়? না বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে। তোমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার সব কিছু তোমার হাতে। চাইলে নিতে পারো প্রাণ আমার, একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনেরই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। জীবনের কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না, কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না।
শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার পথ চলার পথের ছায়া হয়েই থাকবো। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যার জন্য সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। আবির বিশ্বাসই করতে পারছে না যে মুস্কান এই কথাটা বলছে। আবির তখন মুস্কানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মুস্কান করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তখন মুস্কানের দিকে তাকিয়ে বলল, মুস্কান, তুমি কি বুঝতে পারছো তুমি কতটা অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যেতে চাইছো? আমার জীবনের কোনো মূল্য নেই, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। তুমি কি আমার সাথে থেকে নিজের জীবনটাকে নষ্ট করতে চাও? তুমি অনেক ভালো একটা মেয়ে, সাথে অনেক সুন্দরী। তুমি চাইলেই একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারো। তাহলে কেন আমাকে পছন্দ করেছো? আমি কতটা আনস্মার্ট, কতটা নোংরা? আমি স্মার্ট ছেলেকে চাই না, আমি একটা সৎ ছেলেকে চাই, যে সবসময় আমার সাথে সততার সাথে থাকবে। আমি সেটা তোমার মতো পেয়েছি, তাই তোমাকে ভালোবাসতে চাই। নিজের জীবনের সব দুঃখ তোমার মাঝে মিশিয়ে দিতে চাই। আমি চাই তুমি যেন আমাকে ভালোবেসে নিজের অতীতটাকে ভুলে যেতে পারো। আমি আমার অতীত জীবন ভুলে যেতে পারবো না। আমি নিজেকে ভুলে যাব, কিন্তু নিজের অতীত, নিজের বোনকে ভুলে যেতে পারবো না। আমি আমার বোনকে আমি কতটা ভালোবাসি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমাকে ভালোবেসে যেতে চাই। আবির, আমার মনে হচ্ছে তোর মেয়েটাকে ভালোবাসা উচিত, কারণ মেয়েটা তোকে প্রচণ্ড ভালোবাসে। আমি তোর বন্ধু হিসেবে বলছি, তুই মেয়েটাকে মেনে নে। স্যার, আমারও এমনই মনে হচ্ছে। কতদিন আর একা থাকবেন? আর এই জঙ্গলের ভিতরে নিজেকে হারিয়ে ফেলেছেন। এখন আপনার বাইরে যাওয়া উচিত, বাইরে গিয়ে নিজের জীবনটাকে উপভোগ করা উচিত। আমি আর আমার জীবনটাকে উপভোগ করতে পারবো না রিফাত, তুমি ভুল ভাবছো। আমি বাইরে গেলেই যে আমি শান্তিতে থাকতে পারবো এটা না, বাইরে গেলে আমি আরো কষ্ট পাবো। সবসময় আমার বোনের স্মৃতি আমার মনে পড়বে। স্যার, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি ওনাকে মেনে নেন, আপনার বিয়ে দিয়ে দেই, এরপর আমরা সবাই মিলে একসাথে থাকবো, এতে তো কোনো সমস্যা নেই। আবির যে মুস্কানকে পছন্দ করে না তা কিন্তু নয়। মুস্কানকে আবির অনেক পছন্দ করে, কিন্তু সে চাইছিল না তার জীবনের সাথে জড়িয়ে আর কারো জীবন নষ্ট করে দিতে। সেজন্য সে মুস্কানকে বারবার না করছিল। এরপর কি যেন ভেবে আবির মুস্কানকে জড়িয়ে ধরে। সবার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু কয়েকজন মানুষ এখনো কান্না করছে। আবির তখন সাকিব আর অনিকের বোনের সামনে গিয়ে বলে, আমি জানি পরিবারের একজন হারিয়ে ফেলার কষ্টটা কতটুকু, কিন্তু তোমাদের পরিবারের লোকরা এত খারাপ একটা কাজ করেছে, তারা কোনোদিন মানুষের উপকার করতে পারতো না। সবাইকে তারা কষ্ট দিয়েছে, সব মানুষ তাদের উপর বিরক্ত হয়ে গিয়েছে। তাদের শাস্তি তো দরকার ছিল। আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু কিছুই করার নেই, ওদেরকে শাস্তি পেতেই হতো। আমি না হয় ভুল করেই, আমি না হলে সরকার থেকেই অথবা পুলিশ থেকে তারা শাস্তি পেত। তাই তোমরা মন খারাপ করো না। তোমাদের ভাই মারা গেলে কি হবে? আমি তোমাদের ভাই হিসেবে তোমাদের সবসময় সাথে থাকবো। তোমাদের যে কোনো প্রয়োজনেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তখন সবাই অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবির গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো। মুস্কানও হেসে উঠল। একটা মানুষ কতটা ভালো হলে এভাবে কাউকে বুঝিয়ে বলতে পারে। মুস্কান নিজের অজান্তেই খুশি হয়ে যায়। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে। যাওয়ার সময় আবির তার দুজন লোককে বলে হঠাৎ সেই বাঘটাকে তার দেশে পাঠিয়ে দিতে। আমরা নিজেদের বিনোদনের জন্য পশু পাখিদেরকে বন্দি করে রাখি। সবার নিজস্ব একটা জায়গা আছে। মানুষকে যদি কেউ বন্দি করে রাখে তাহলে কেমন লাগবে? আবির তখন রকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, বন্ধু, তুমি আমার সাথে অনেক দিন ছিলে, তোমাকে ছেড়ে যেতে আমি চাইনি, কিন্তু তোমাকে এখন নিজ দেশ আফ্রিকাতে ফিরে যেতে হবে, না হলে তুমি তোমার পরিবারকে ফিরে পাবে না। ফিরে যাও তুমি তোমার দেশে। বলে আবির বিদায় জানিয়ে চলে আসে। আসলে পশু পাখিগুলো আমাদের সাথে কয়েকদিন থাকলে বড্ড আপন হয়ে যায়। আবির বাইরে এসে নিজেকে পরিবর্তন হয়ে মুস্কানকে বিয়ে করে। পাশরাতে মুস্কানকে জড়িয়ে ধরে বলে, জানি না কে তুমি, চেষ্টা করিনি কখনো জানতে, জানি না কোথায় থাকো, হয়তো এই দেশের কোনো প্রান্তে, দেখিনি তোমায় কখনো, হয়তো তুমি অষ্টদশী কোনো তরুণী, কিংবা লেখকের উপন্যাসে যত্নে গড়া কোনো মায়াবিনী, হয়তো তোমার টানা টানা চোখে দুটো পৃষ্ঠের লুটায় কালো কেশ,
কাজলের আচর চোখে তারাই মানায় হয়তো বেশ, হয়তো তোমার কণ্ঠ জুড়ে সুমিষ্ট সুর করে খেলা, মায়াবিনী হয়তো তোমার মুখ দেখে লোটায় শান্ত বেলা। যদিও হয়তোবা দেখবো না তোমায়, তবু পড়েছি তোমার প্রেমে। আমি যে শুধু মুগ্ধ হয়েছি তোমার দুর্বর্থ নামে। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি প্রিয়। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, বাট সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নাও আর আদিবা আপুর জন্য দোয়া করো। আমিও তোমায় প্রচন্ড ভালোবাসি আবির। আবির মুস্কানকে শক্ত করে জড়িয়ে ধরে বেঁচে থাকুক এরকম নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া ভাইগুলো। আমাদের চারপাশে এমন হাজারো সাকিব অনেক ছড়িয়ে আছে যারা ছোট ছোট মেয়েদেরকে টার্গেট করে, তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলে অথবা তাদেরকে বিভিন্ন দেশে বিক্রয় করে দেয়। এরকম মানুষদের হাত থেকে আমাদের সমাজটাকে বাঁচাতে হবে। তাই এসব যেখানে দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। প্রতিবাদ ছাড়া এসব কাজ বন্ধ করা খুবই কঠিন। তাই আমাদের উচিত যেখানেই দেখব ইফটিজিং বা এরকম কিছু, সেখানে প্রতিবাদ করতে হবে। আমাদের সমাজে টাকার পাওয়ার দেখিয়ে অনেকে বেঁচে যেতে চায়, কিন্তু আমাদের উচিত এসবের প্রতিবাদ করা, নইলে সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা মেয়ে একটা পরিবারের জন্য কি, সেটা শুধুমাত্র ওই পরিবারের লোকরাই জানতে পারবেন যেই পরিবারে মেয়ে সন্তান নেই। আপনি জানলে হয়তো অবাক হবেন যে একটা পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশে 100 ভাগের মধ্যে প্রায় 85 ভাগ ধর্ষণ কেসে ভিকটিমের বয়স 18 বছরের নিচে থাকে। এটা সত্যি খুবই দুঃখজনক আমাদের দেশের জন্য। যদিও গল্পটা কাল্পনিক, অনেক ক্ষেত্রে কল্পনার অনেক জিনিস ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সমাজের করুণ চিত্রটাকে। জানি গল্পের সাহায্যে তুলে ধরা সম্ভব নয়, তবুও চেষ্টা করছি সামান্য। আর গল্পটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।